আহমদ মুসা রাব্বানিকাল ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্কের প্রেসিডেন্ট ডক্টর আয়াজ ইয়াহুদের বাসার দিকে ধীরে ধীরে নিকটবর্তী হলো। এইমাত্র আহমদ মুসা বেরিয়ে এসেছে রাব্বি ডক্টর হাইম হাইকেলের বাসা থেকে। ডক্টর হাইকেলের বাসা সিল করা। আহমদ মুসা প্রবেশ করে পেছনের ইমার্জেন্সি এক্সিট দিয়ে। আহমদ মুসা লেজার বিম দিয়ে এক্সিটটির দরজা খুলতে গিয়ে দেখে দরজাটার তালা খোলা। বুঝে নেয় আহমদ মুসা তার আগে আরও এক পক্ষ এই পথ দিয়ে ভেতরে প্রবেশ করেছিল। সে পক্ষে যে আজর ওয়াইজম্যান বা জেনারেল শারউইনদের কেউ হবে সে ব্যাপারেও তার কোনো সন্দেহ নেই। আহমদ মুসা আরও বুঝে নেয় যে তথ্যের সন্ধানে আহমদ মুসা ডক্টর হাইম হাইকেলের বাড়িতে প্রবেশ করেছে তা পাবার কোনো সম্ভাবনাই নেই। সত্যিই তাই। আহমদ মুসা ভেতরে ঢুকে দেখে সবগুলো ঘর লণ্ডভণ্ড। কোনো কাগজপত্রের চিহ্ন ঘরেই নেই। কম্পিউটারের মেমোরিতে কিছুই নেই। ধ্বংসকারী কোনো ওয়েব পুড়িয়ে গেছে বা মুছে দিয়ে গেছে সব। স্পুটনিকের ল্যাবও এই অত্যাধুনিক পদ্ধতিতে ধ্বংস করে দেয়া হয়েছিল। তবে স্টিলের ফাইল ক্যাবিনেটের বটম ক্যাবিনেটের তলায় বুক সাইজের ইঞ্চিখানেক পুরু স্টিলের এয়ারটাইট একটা কেস পেয়েছে। সুইচ লক খুলে সে দেখেছে ভেতরে একটা ইনভেলপে ফিল্ম জাতীয় কিছু আছে। গুরুত্বপূর্ণ একটা ফ্যামিলি ডকুমেন্ট হতে পারে এবং উৎকৃষ্ট একটি সুভেনির মনে করে আহমদ মুসা সেটাকে ব্যাগে লুফে নেয়। সামনেই ডক্টর আয়াজ ইয়াহুদের বাড়ি। ডক্টর আয়াজ ইয়াহুদের কথাই ভাবছিল আহমদ মুসা। লোকটির সাথে প্রথম সাক্ষাৎ খারাপ হয়নি। তার সাথে প্রথম দেখা এখনকার আলোচনায় কাজে দেবে। কোনো সন্দেহ নেই যে বিশ্ববিদ্যালয়ের ভেতরে এবং হয়তো বাইরে আজর ওয়াজম্যানদের লোক মোতায়েন আছে। আহমদ মুসা যে ডক্টর হাইম হাইকেলকে খুঁজতে এসেছে ওরা জানতে পারে এবং তাদের আলোচনায় আড়িও পাতে। এটা ডক্টর জ্যাকবের ঘটনায় প্রমাণিত হয়েছে। সে দেখছে যখন রাব্বি ডক্টর জ্যাকব ডক্টর হাইম হাইকেল সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করতে যাচ্ছে তখনই তাকে হত্যার জন্য গুলি করা হয়েছে। লক্ষ্য ছিল ডক্টর জ্যাকবের মুখ বন্ধ করা। যে কথা তখন তারা বলতে দেয়নি সে কথা পরে আহমদ মুসা ডক্টর জ্যাকবের কাছ থেকে শুনেছে। ডক্টর জ্যাকবের বলা সে কথাটি হলো ডক্টর হাইকেল তাকে একদিন বলেছিল, ধর্মের নামে অধর্মের হিংস্রতা আর বরদাস্ত হবে না। সত্যের উপর অসত্যের বলৎকার সত্যিই অসহনীয়। আমিও পাপ করেছি, অমার্জনীয় পাপ। প্রায়শ্চিত্ত করার পথেও রয়েছে দুর্লঙ্ঘ দেয়াল। ডক্টর হাইকেলের এই কথা শুনে ডক্টর জ্যাকব বিস্মিত কণ্ঠে বলেছিল, ধর্মের নামে অধর্মের হিংস্রতা কে করছে? কি পাপ করেছেন আপনি? প্রায়শ্চিত্ত করার পথে কে আপনাকে বাধা দিচ্ছে? ডক্টর জ্যাকবের এই প্রশ্নে ভীত হয়ে পড়েছিল ডক্টর হাইম হাইকেল। সঙ্গে সঙ্গে সে নিজেকে সংকুচিত করে নেয়। চারিদিকে সতর্ক দৃষ্টিতে তাকিয়েছিল এবং বলছিল, থাক মিস্টার জ্যাকব, কথাগুলো আপনার মাঝেই রেখে দেবেন। আর লাখো আমেরিকানদের মতো আমিও কিন্তু স্বাধীন মানুষ নই। দানবের অক্টোপাসে আমিও কিন্তু বন্দী। তারপর চুপ হয়ে গিয়েছিল ডক্টর হাইকেল। কোনো কথাই তার কাছ থেকে আর বের করা যায়নি। ডক্টর আয়াজ কি আজর ওয়াজমাইনদের ষড়যন্ত্রের সাথে জড়িত? সেদিন ডক্টর হাইকেলের উপর আক্রমণের সাথে জড়িতদের কি তিনি জানেন? ডক্টর আয়াজ ইয়াহুদের সেদিনের আচরণ ও কথাবার্তায় আহমদ মুসার এটা মনে হয়নি। আবার হতেও পারে ডক্টর ইয়াহুদ গভীর পানির মাছ। ডক্টর আয়াজ ইয়াহুদের বাড়ির মুখোমুখি এসে দাঁড়িয়েছে আহমদ মুসা। গেটের কলিং বেলের সুইচ হাতের নাগালের মধ্যে, কিন্তু কলিং বেলে চাপ দেবার আগেই গেটম্যান তার দিকে তেড়ে আসলো। স্যার, কাকে চাই? এইমাত্র আয়াজ ইয়াহুদ স্যারের সাথে টেলিফোনে কথা হয়েছে। তিনি আমাকে তাড়াতাড়ি এখানে আসতে বলেছেন। দরজা খুলুন, বলল আহমদ মুসা। ঠিক আছে স্যার, আমি সিকিউরিটি লোকদের একটু জিজ্ঞাসা করে আসি। না, তার দরকার নেই, আমার দেরি হয়ে যাবে, এ কথা বলল আহমদ মুসা। গেটম্যান একটু চিন্তা করলো, তারপর আহমদ মুসার দিকে একবার তাকালো এবং দরজা খুলে এক পাশে সরে গেল। স্যার, সোজা চলে যান, সামনের দরজা খোলা।
ওটা অভ্যর্থনা কক্ষ। অভ্যর্থনা কক্ষের পরেই অফিসিয়াল ড্রয়িং রুম। আমি আসবো আপনার সাথে? না, সাথে আসার প্রয়োজন নেই। তার চেয়ে বরং আপনি গেট রক্ষা করুন। কথাগুলো বলতে বলতেই আহমদ মুসা হাঁটা দিয়েছিল দরজাটির লক্ষ্যে। দরজাটি বাড়িতে ঢোকার একমাত্র প্রবেশপথ। দরজার পশ্চিম পাশে রয়েছে একটি সিঁড়িঘর। এই সিঁড়িঘরের প্রবেশপথ পশ্চিম দিকে। এই প্রবেশপথে আসার পথও ভিন্ন। এর ফলে ডক্টর আয়াজ ইয়াহুদের ডুপ্লেক্স ফ্ল্যাটের পথ সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। এই রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের একতলা ও গ্রাউন্ড ফ্লোর নিয়ে এই ডুপ্লেক্স। এখানে বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ডক্টর ইয়াহুদ থাকেন। 3 তলা থেকে ওপরে থাকে তার অন্যান্য স্টাফরা। আহমদ মুসা দরজার সামনে গিয়ে মুহূর্তের জন্য দাঁড়িয়ে টোকা দিল দরজায়। তারপর দরজা খোলার অপেক্ষা না করেই ঢুকে গেল ঘরে। চোখ ধাঁধানো সুন্দর ঘরটির একদম পূর্ব প্রান্তে সুন্দর একটা টেবিলকে সামনে নিয়ে বসে আছে রিসিপশনিস্ট এক তরুণী। আহমদ মুসা ঘরে ঢুকতেই সে উঠে দাঁড়ালো। তার চোখে মুখে চাঞ্চল্য। আহমদ মুসা বসার অনুমতির অপেক্ষা না করেই ঘরে প্রবেশ করার জন্যই হয়তো এই চাঞ্চল্য। স্যার, হঠাৎ এভাবে কি চাই আপনার? বলতে বলতেই তরুণীটি তার চেয়ার থেকে সরে আহমদ মুসার দিকে কিছুটা এগিয়ে গেল। হ্যাঁ, আমি স্যারের সাথে দেখা করতে এসেছি একটা জরুরি কাজে। আমাকে নিয়ে চলো। স্যার, আপনি আসুন, আমি তাকে বলে আসি। তরুণীটি বলল, না, তার অতটা সময় আমি তোমাকে দিতে পারবো না। তাহলে স্যার টেলিফোনে তাকে বলি। আহমদ মুসা বলল, না, তাও হতে দেওয়া যাবে না। কাউকে কোনো খবর দেয়া বা নিজস্ব প্রস্তুতির কোনো সুযোগ দেওয়া যাবে না। এই চিন্তা থেকেই আহমদ মুসা বলে উঠল, তার প্রয়োজন নেই। তোমার কোনো ভয় নেই, তিনি আমার পরিচিত, নিয়ে চলো আমাকে। মেয়েটি এরপরও দ্বিধাবোধ করছিল, কিন্তু আহমদ মুসার কঠোর হয়ে ওঠা মুখের দিকে তরুণীটি আর কিছু বলার সাহস পেল না। আসুন স্যার। এ কথা বলে তরুণীটি আহমদ মুসাকে নিয়ে এগিয়ে গেল। কিন্তু কয়েক ধাপ এগিয়েই তরুণীটি তার টেবিলে ফিরে এলো। টেবিলের ড্রয়ার খুলে ছোট একটা ভ্যানিটি কেস হাতে তুলে নিল। ভ্যানিটি কেসটাও খুলল ডান হাতের তর্জনী দিয়ে। কি একটা পরখ করে সোজা হয়ে দাঁড়িয়ে আবার হাঁটা দিল। আহমদ মুসাও দাঁড়িয়ে পড়েছিল। সেও হাঁটা শুরু করলো নিচের ড্রয়িং লাউঞ্জ থেকেই 2 তলা ওঠার সিঁড়ি। তরুণীটি আহমদ মুসার দিকে ফিরল, বলল, স্যার উপরে আছেন, আপনি বসুন, আমি স্যারকে বলে আসি। তার প্রয়োজন নেই, তুমিও চলো উপরে। আহমদ মুসা শান্ত কিন্তু কঠোর নির্দেশে সুরে তাকে বলল। ভীত তরুণীটি অসহায় কণ্ঠে বলল, স্যার আপনি যেতে পারেন, আমি এভাবে যেতে পারি না। তোমার কোনো ভয় নেই, তোমার কোনো ক্ষতি হবে না। তোমাকে আমি সাথে নিয়ে যাচ্ছি পথ চেনার জন্য নয়, তুমি যাতে এখনকার ঘটনা বাইরের কোথাও কাউকে না বলতে পারো, এই জন্যই তোমাকে আমার সাথে নিয়ে যাওয়া, বুঝলে? তরুণীটির চোখে মুখে দেখা দিল আতঙ্ক। বিনা বাক্য ব্যয়ে সে সিঁড়ি দিয়ে দ্রুত উপরে উঠতে শুরু করলো। আহমদ মুসা তার পিছু নিল। 2 তলার সিঁড়ির মুখ থেকেই থোকায় থোকায় সোফা সজ্জিত তারকাকৃতির বিরাট লাউঞ্জ। এটা ফ্যামিলি গ্যাদারিং এর জায়গা। সিঁড়ির মুখে পৌঁছাতেই তরুণীটি পাথরের মতো দাঁড়িয়ে পড়েছিল। আহমদ মুসা তার পাশে গিয়ে দাঁড়ালো। দেখলো মাঝখানে 2টি সোফায় 3 জন বসে আছে। দেখেই আহমদ মুসা বুঝতে পেরেছিল একজন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ডক্টর আয়াজ ইয়াহুদ। তার পাশে বসা তরুণীটি নিশ্চয়ই তার মেয়ে। তার ঠিক সামনেই মধ্যবয়সী এক মহিলা হয়তো মিসেস আয়াজ ইয়াহুদ। আহমদ মুসা সিঁড়ি মুখে এসে দাঁড়াতেই দেখতে পেল সোফায় সোজা হয়ে বসে আছে ডক্টর আয়াজ ইয়াহুদ। তার চোখে মুখে কিছুটা বিস্ময় ও প্রশ্ন ফুটে উঠেছিল। পরক্ষণে সে প্রশ্ন করল তরুণীটিকে লক্ষ্য করে, লিসা, কি ব্যাপার? বলে সে তাকালো আহমদ মুসার দিকে, বলল, ইয়াং ম্যান, তুমি তো সেই যাকে সেদিন ডক্টর জ্যাকবের উপর আক্রমণের সময় দেখেছিলাম, কিন্তু তুমি এখানে এভাবে কেন? আপনার কাছে কিছু জানার আছে, এজন্যই এসেছি।
এই জানার কাজটা অফিসেও করা যেত, কিংবা সময় নিয়ে আসা যেত। স্যার, আমি যা বলতে চাই বা যা জানতে চাই তার জন্য এমন একটা পরিবেশ আমার খুবই দরকার। আপনি বিরক্ত হয়েছেন, কিন্তু আমার কথা আমাকে বলতেই হবে। ডক্টর আয়াজ ইয়াহুদ তাকালো তার স্ত্রী ও মেয়ের দিকে, ইঙ্গিত করলো উঠে যাবার জন্য। কিন্তু সঙ্গে সঙ্গেই আহমদ মুসা বলল, স্যার, ওনারা এখানেই থাকবেন। ডক্টর আয়াজ ইয়াহুদ বিস্মিত দৃষ্টিতে তাকালো আহমদ মুসার দিকে, তারপর ইঙ্গিত করলো তার রিসিপশনিস্ট লিসাকে চলে যাওয়ার জন্য। কিন্তু এবারও আহমদ মুসা বাদ সাধল, বলল, ওকে নিচে রেখে আসতে চাইনি বলেই সাথে নিয়ে এসেছি আমার। সেও এখানে থাকবে স্যার। ডক্টর আয়াজ ইয়াহুদ চোখ ফেরালো আহমদ মুসার দিকে, তার চোখে মুখে কিছুটা দিশেহারা ভাব, সেই সাথে একরাশ জিজ্ঞাসা। বলল, আমি কিছু বুঝতে পারছি না মিস্টার। আগে আইজ্যাক দানিয়েল। হ্যাঁ, আইজ্যাক দানিয়েল, তোমার কথা আমার সাথে আমার পরিবারের সদস্যদের কি প্রয়োজন? পরে বুঝবেন স্যার, আহমদ মুসা বলল। আবারও বিস্ময়ের দৃষ্টি নিয়ে তাকালো ডক্টর আয়াজ ইয়াহুদ আহমদ মুসার দিকে, একটু ভাবলো, তারপর আহমদ মুসাকে বাম পাশের খালি সোফাটা দেখিয়ে বলল, বসো। মাফ করবেন স্যার, আমি দাঁড়িয়ে থেকেই কথা বলবো, যাতে আমি চারিদিকে নজর রাখতে পারি। কেন, তোমার কি কোনো ভয় আছে? আমার এখানে তো ভয়ের কিছুই নেই স্যার, এটা আমার সাবধানতা। কথা বলার আগেই তোমার পরিচয় আমার জানা দরকার, ইয়াং ম্যান। আমি রাব্বি ডক্টর হাইকেলের শুভাকাঙ্ক্ষী ও বন্ধু। ভ্রুকঞ্চিত হলো ডক্টর আয়াজ ইয়াহুদের, বলল, ভালো। কিন্তু আমার সাথে তোমার কি কথা? স্যার, রাব্বি ডক্টর হাইম হাইকেল কোথায়? তার কি হয়েছে আমি তা জানতে চাই, বলল আহমদ মুসা খুবই শান্ত কণ্ঠে। এটা জানার জন্য তোমার এত বড় আয়োজন? বিশ্ববিদ্যালয়ের যে কারো কাছেই জিজ্ঞাসা করলেই তো পারতে। আয়াজ ইয়াহুদ বলল, আপনার কাছেই আমি জানতে চাই। আপনি যা জানেন অন্যরা কিন্তু তা জানে না। কিছুটা বিব্রত ভাব ডক্টর আয়াজ ইয়াহুদের চোখে মুখে ভেসে উঠল, বলল, তিনি বিশ্ববিদ্যালয়ে আসেন না, বাড়িতেও তিনি নেই, তার আত্মীয় স্বজনের বাসাতেও তাকে পাওয়া যায়নি। হঠাৎ তিনি নিরুদ্দেশ হয়েছেন, নিয়ে তল্লাশি করছে। পুলিশে এটা জানানো হয়েছে, এতটুকুই আমি জানি। আপনি আরও জানেন যে একটা শক্তিশালী মহল তাকে কিডন্যাপ করেছে এবং তারাই সেদিন ডক্টর জ্যাকবকে খুন করার চেষ্টা করেছিল। আহমদ মুসা এই কথা বলার সাথে সাথে একটা চমকে ওঠা ভাব ফুটে উঠল ডক্টর আয়াজ ইয়াহুদের চোখে মুখে, কিন্তু নিজেকে সামলে ক্রুদ্ধ কণ্ঠে বলে উঠল, তুমি বেয়াদবির চরম শীর্ষ পর্যায়ে পৌঁছে গিয়েছো, ইয়াং ম্যান। স্যার, আপনি অপরাধী চক্রকে আড়াল করছেন। পুলিশ তার অনুসন্ধানের ব্যাপারে আন্তরিক নয়, এটাও আপনি জানেন। ক্রুদ্ধভাবে উঠে দাঁড়ালো ডক্টর আয়াজ ইয়াহুদ, বলল তীব্র কণ্ঠে, এসব বানোয়াট কথা বলা বন্ধ করো, বেরিয়ে যাও তুমি। আহমদ মুসা একটু হাসল। আরও আছে স্যার, আপনারা ডক্টর হাইম হাইকেল চিন্তার ভারসাম্যহীনতায় ভুগছে বলে প্রচার করছেন, যাতে তার নিরুদ্দেশ হয়ে যাওয়াটা স্বাভাবিক দেখায়। এই সময় ডক্টর আয়াজ ইয়াহুদের মেয়ে নুমা ইয়াহুদ টেবিলের ওপর থেকে রিমোট কলার টেনে অদ্ভুত ক্ষিপ্রতার সাথে বোতাম টিপে দিল। টের পেয়ে গিয়েছিল আহমদ মুসা। প্রথমটায় চোখ দুটি জ্বলে উঠেছিল আহমদ মুসার, পরক্ষণেই নিজেকে সামলে নিল আহমদ মুসা। আহমদ মুসা সিঁড়ি মুখের সামনে থেকে একটু সরে রেলিংয়ে ঠেস দিয়ে নিচে তাকিয়ে বলল, সিকিউরিটি, উপরে এসো, স্যার ডাকছেন, কুইক কুইক। দুজন সিকিউরিটির লোক এক দৌড়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে আসতেই আহমদ মুসা দেখল তাদের হাতে স্ট্যান্ড গান। বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি ব্রিগেডের লোকেরা, পরনে কালো পোশাক, মাথায় কালো হেলমেট। ওরা সিঁড়ি দিয়ে উঠে এসেছে, সিঁড়ির মুখে দাঁড়ালো, তাকালো ডক্টর আয়াজ ইয়াহুদের দিকে নির্দেশ লাভের জন্য। ডক্টর আয়াজ ইয়াহুদ আহমদ মুসাকে দেখিয়ে বলল, ওকে ধরে বাইরে নিয়ে যাও এবং পুলিশে দাও। অবৈধ প্রবেশ ছাড়াও ডক্টর হাইকেলের নিরুদ্দেশের ঘটনার সাথে এই লোকের সংশ্লিষ্টতা আছে বলে আমি মনে করছি। এটাই তার বিরুদ্ধে আমার অভিযোগ। আব্বা, পুলিশে দেয়া কেন? উনি তো আমাদের কাছে কিছু জানতে এসেছিল। নুমা ইয়াহুদ তার পিতাকে লক্ষ্য করে বলল, চুপ করো নোমা,
সেদিনের ঘটনা আজকে এভাবে প্রবেশ এবং প্রশ্নগুলোর ধরন প্রমাণ করে ডক্টর হাইকেলের ঘটনার সাথে সে শুধু জড়িতই নয়, কোনো উদ্দেশ্যে আমাদেরকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করতে যাচ্ছে সে। এ কথা বলে ডক্টর আয়াজ ইয়াহুদ সিকিউরিটিকে বলল, নিয়ে যাও একে। সিকিউরিটির লোক দুজন আহমদ মুসার দিকে এগুলো। আহমদ মুসার কাছাকাছি হয়ে তারা স্টেন গান এক হাতে নিয়ে আরেক হাত খালি করলো। স্টেন গানের ব্যারেল আহমদ মুসার সমান্তরালে তারা তুলে রাখলো। আহমদ মুসা নির্লিপ্তভাবে দাঁড়িয়েছিল। সিকিউরিটির লোকেরা অগ্রসর হলে হেলান দেওয়া অবস্থা থেকে শুধু সোজা হয়ে সে উঠে দাঁড়ালো। সিকিউরিটির লোকেরা অগ্রসর হলে হেলান দেওয়া অবস্থা থেকে শুধু সে সোজা হয়ে দাঁড়ালো, কিন্তু আহমদ মুসার মধ্যে প্রতিবাদ বা প্রতিক্রিয়ার কোনো লক্ষণই দেখা গেল না। সুতরাং সিকিউরিটির লোকেরা নিশ্চিন্তভাবে আহমদ মুসাকে ধরে নেবার জন্য অগ্রসর হচ্ছিল। সিকিউরিটির দুজন লোক আহমদ মুসার নাগালের মধ্যে পৌঁছাতেই আহমদ মুসার দুহাত কারাত চোখের পলকে বজ্রপাতের মতো গিয়ে আঘাত করলো তাদের হেলমেটের ঠিক ধার ঘেঁষে কানের নিচের নরম জায়গাটায়। আহমদ মুসা সিকিউরিটির দুজনের স্ট্যান্ডগান কুড়িয়ে নিয়ে নিচে ছুড়ে দিয়ে বলল ডক্টর আয়াজ ইয়াহুদকে লক্ষ্য করে, আপনারা বসুন, আমার কথা এখনো শেষ হয়নি। আহমদ মুসার কথার রেশ মিলিয়ে যাওয়ার আগে ওরা পুতুলের মতো বসে পড়ল। আহমদ মুসার কথা শেষ করে মুহূর্তের জন্য একটু থেমেছিল, তারপর বলল, ডক্টর আয়াজ ইয়াহুদ, আপনি আমাকে ডক্টর হাইকেলের নিরুদ্দেশ হবার ঘটনার সাথে জড়িত করতে চাচ্ছিলেন। হতভাগ্য ডক্টর হাইকেল সম্পর্কে যেই অনুসন্ধানে এগিয়ে আসবে না কেন তাকে সরিয়ে দেওয়ারই একটি কৌশলী হচ্ছে এটা। এর অর্থ ডক্টর হাইকেলকে নিরুদ্দেশ বা হত্যা করার সাথে আপনি জড়িত আছেন।